একজন সাধারণ মানুষ আর একজন ফক্স ডিমন, যার চোখে প্রেম কিন্তু হৃদয়ে আছে প্রতিশোধের আগুন। চীনের প্রাচীন লোককাহিনী থেকে বানানো এক ভয়ঙ্কর হৃদয় বিদারক গল্প। গল্পটি একজোড়া সুখী দম্পতির, যাদের সুন্দর ফুটফুটে একটি মেয়ে সন্তান হয়েছিল। কিন্তু মেয়েটির ভাগ্য এতটাই খারাপ ছিল যে এত অল্প বয়সেই তার মা বাবার কাছ থেকে বিচ্ছেদ হয়ে যায়, কারণ তার মা একটা ফক্স ডিমন ছিল। সে একটা মানুষকে ভালোবেসে ফেলেছিল। তার মাকে একটা পাথর ডিমন পছন্দ করত। সে তার বাবাকে মেরে ফেলে এবং তার মায়ের পিছু করে। বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার মা একটা জঙ্গলে গিয়ে তাকে লুকিয়ে রাখে, আর সে একটা গুহায় গিয়ে আশ্রয় নেয়। যখন সেই মেয়েটি যুবতী হয়ে যায়, তখন সেও একটা ছেলের প্রেমে পড়ে যায়। তবে সেই ছেলেটির একটি মরণ রোগ হয়েছিল, কিন্তু মেয়েটিকে দেখার পর থেকে সে সুস্থ হয়ে গিয়েছিল, যে কারণে সে মরিয়া হয়ে উঠেছিল মেয়েটিকে বিয়ে করার জন্য। কিন্তু তাদের দুই পরিবার একে অন্যের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। এ কারণে তাদের দুই পরিবারের মধ্যে অনেক ঝামেলা হয়। মেয়েটি অনেক দুষ্ট আর চঞ্চল ছিল। এক সময় সেই মেয়েটি তার আসল পরিচয় জানতে পারে, আর তার মা তাকে খুঁজে পায়। কিন্তু সেই 16 বছর পরেও পাথর ডিমন তাদের পিছু ছাড়ে না। এই রোমান্স ফ্যান্টাসি কাহিনীটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই একজোড়া দম্পতিকে দেখানো হয়। তারা দুজন অনেক সুখী ছিল, আর তাদের একটা কন্যা সন্তান হয়েছিল। তাদের দিন বেশ ভালোই যাচ্ছিল। একদিন সেই মেয়েটির ভাই তার সঙ্গে দেখা করতে আসে। তখন সে তার ছোট্ট মেয়ের সঙ্গে তার ভাইয়ের পরিচয় করিয়ে দেয়। বাচ্চা মেয়েটির নাম ছিল নিং। তারা সবাই এখানে অনেক খুশি ছিল আর গল্প করছিল। কিছুক্ষণ পরেই সেখানে একটা রক ডিমন এসে হাজির হয়। এই ডিমনটা হলো পাথরের ডিমন, আর এই মেয়েটি ছিল ফক্স ডিমন, যাকে সে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। সে এই ফক্স ডিমন মেয়েটিকে পছন্দ করত, এজন্য সে তাকে তুলে নিয়ে যেতে এসেছিল। এখন সে তার ভাইকে আঘাত করে, এজন্য ফক্স ডিমন তার হাজবেন্ডকে বলছিল তার মেয়েকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। আর সে ওই রক ডিমনের সঙ্গে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে সে বেশ আহত হয়ে যায়। তখন সে নিজের আসল রূপে চলে আসে আর পাথর ডিমনের সঙ্গে লড়াই করতে শুরু করে। পাথর ডিমনও নিজের আসল রূপেই ছিল। তাদের মধ্যে বেশ ভালো পরিমাণের ফাইট হয়। ফাইটের এক পর্যায়ে ফক্স ডিমন মেয়েটি আহত হয়ে যায়। তখন তার হাজবেন্ড তাকে বাচ্চাটিকে ধরিয়ে দেয়, আর সেই ডিমনের সঙ্গে লড়াই করে তাকে আটকাতে শুরু করে। এটা দেখে ফক্স ডিমন সেখান থেকে তার বাচ্চা নিয়ে পালিয়ে যায়। সে গভীর জঙ্গলে পালিয়ে গিয়েছিল আর বুঝতে পেরেছিল তার হাজবেন্ডকে মেরে ফেলা হয়েছে। সে আর এ দুনিয়াতে নেই। এজন্য সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তার মেয়ের দিকে তাকিয়ে কান্না করতে শুরু করে। সে বুঝতে পারছিল সেও হয়তো ওই ডিমনের হাত থেকে রক্ষা পেতে পারবে না। এজন্য সে বুঝতে পারছিল না যে সে কি করবে, কারণ সেই ডিমন সব জায়গাতেই তাকে খুঁজে বেড়াচ্ছিল। আর কোনো উপায় না খুঁজে পেয়ে সে ওই পাথরের নিচে তার বাচ্চা মেয়েটিকে লুকিয়ে রেখে যায়। মেয়েটিকে সেখানে রাখার সঙ্গে সঙ্গেই একটা ফুলের গাছের জন্ম নেয়, আর সেই বাচ্চাটিকে ঢেকে ফেলে। তখন সে পাহাড়ের উপর উঠে যায়। তাকে দেখে তো সেই ডিমন চলে আসে। ডিমন এখন হাসতে হাসতে বলে, তোমার ওই জারজ সন্তানটিকে কোথায় লুকিয়ে রেখে এসেছো? আর তুমি কি ভাবছো তুমি আমার হাত থেকে পালাতে পারবে? এখন তুমি কোথায় পালাবে বলো? তোমাকে আমি শেষবারের মতো অফার করছি। তুমি কি আমার হাতে মরতে চাও নাকি আমার সঙ্গে যেতে চাও? তখন সেই মেয়েটি বলে, তুমি তো আমার আর পালাবার কোনো পথ রাখোনি, তাই তোমার সঙ্গে আমার যেতে হবে। এটা বলে সে যখন যেতে রাজি হয়, তখন সেই ডিমন অনেক খুশি হয়ে যায়, আর এই সুযোগে সে ওই ডিমনকে আঘাত করে বসে। তখন সেই ডিমনটা রেগে তাকে পাহাড় থেকে ফেলে দেয়। ফক্স ডিমনটা পাহাড় থেকে নিচে পড়ে যায়। এদিকে পরের দিন সকালে একটা মহিলা যখন জঙ্গলের পথ ধরে হাঁটছিল, তখন তিনি সেখানে একটা বাচ্চা মেয়েকে পড়ে থাকতে দেখেন। ছোট বাচ্চা মেয়েটিকে তিনি কোলে তুলে নিয়ে দেখতে পারেন সেখানে একটা জাদু ঘাস তৈরি হয়েছে। এটা দেখে তিনি বুঝতে পারেন এই বাচ্চাটা অনেক বেশি ভাগ্যবান। এটা ভেবে তিনি বাচ্চাটিকে নিয়ে চলে যান। আমরা দেখতে পাই সে ফক্স ডিমনটা মারা যায়নি, বরং সে একটা গুহায় আশ্রয় নিয়েছে আর সেখানে বসে নিজের পাওয়ার বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু সে এতটা আহত হয়েছিল যে সে নিজেকে হিল করতে পারছিল না। সে প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে, আমি আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিশ্চয়ই নিব। এটা বলে সে
সে চিৎকার করে। এখন প্রায় 16 বছর পার হয়ে যায়। আমরা একটা মেয়েকে দেখতে পাই, সে নদীর উপর দিয়ে অনেক সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছিল আর মজা করছিল। সে আর কেউ নয় বরং সেই দিন বৃদ্ধ মহিলাটির উদ্ধার করে নিয়ে আসা বাচ্চা ফক্স ডিমন। সে অনেক বেশি দুষ্ট আর চঞ্চল ছিল। সে 1 মিনিটের জন্য চুপ থাকে না, সব সময় লাফালাফি করতেই থাকে। এজন্য তাকে নিয়ে তার মায়ের অনেক চিন্তা হয়। মানে সে এখন তার বর্তমান মা ছিল। নিং আর তার মা এখন বাড়ি ফিরে যাচ্ছিল। এদিকে একটা লতা দেখি, যে লতা বেয়ে বেয়ে একটা টেবিলের ওপরে ওঠে আর মানুষের রূপ ধারণ করে। সে এখানে ফলমূল চুরি করতে এসেছিল। যখন সে ফলগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তার সঙ্গে নিং আর তার মায়ের দেখা হয়ে যায়। সে এখানে প্রায় চুরি করতে আসে। তার এই চুরি আজ ধরা পড়েছে। এখন তার বিচার করা হবে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে কেন এসব চুরি করে। তখন সে বলে সে আসলে ইতিম, এই পৃথিবীতে তার কেউ নেই, তাই সে খাবার জোগাড় করার জন্য একটু টুকটাক চুরি করে থাকে। সে নিজের ক্ষুধা নিবারণ করার জন্যই চুরি করে থাকে। এটা জানার পরে নিংয়ের মন গলে যায়। তখন সে তার মাকে রিকোয়েস্ট করে বলে সে যেন এই মেয়েটিকে তাদের সঙ্গে রেখে দেয়। এটা শুনে তার মা একটু অবাক হয় আর মেয়েটি তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ নিং এতটা জোরাজুরি করে যে তার মা তার কথা না রেখে পারে না। তিনি রাজি হয়ে যান। এজন্য তারা রং নামের এই ডিমন মেয়েটিকে তাদের সঙ্গে রেখে দেয়। এদিকে আমরা জিফু নামের একটা ছেলেকে দেখি। এই ছেলেটা হলো এই ড্রামার মেইন লিড। তার মা তার সঙ্গে কথা বলতে এসেছিল তার বিয়ের ব্যাপারে, কারণ জিফুর এমন একটা অসুখ হয়েছিল যেটা ডাক্তার বলেছে বিয়ে হলেই হয়তো ওই অসুখ থেকে নিস্তার পেতে পারে। এজন্য তারা অনেক বেশি চিন্তিত ছিলেন। নিং আর রং একে অন্যের বন্ধু হয়ে গিয়েছিল। তারা দুজন সারাদিন বাগানে কাজ করে, অনেক সুন্দর সুন্দর ফুল চাষ করে আর রাতে একসঙ্গে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। ফক্স ডিমন যে নিং এর মা ছিল সে জানতো 16 বছর পার হয়ে গিয়েছে। তিনি এখন আগের তুলনায় অনেকটা পাওয়ারফুল হয়ে গিয়েছেন। এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার প্রতিশোধ নেবেন, কিন্তু প্রথমে তিনি মেয়েকে খুঁজে বের করবেন। জিপুর সঙ্গে যে মেয়েটির বিয়ে ঠিক করা হয়েছিল আজকে সে তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তখনই তাদের সার্ভেন্ট এসে খবর দেয় যে তার সঙ্গে যে মেয়েটির বিয়ে হবার কথা ছিল সেই মেয়েটি মারা গিয়েছে। এটা শোনার পরে তো তাদের মন খারাপ হয়ে যায়। তার ভাগ্যে আসলে কোন মেয়ের সঙ্গে বিয়ে লেখা আছে, তার সোলমেট আসলে কে, তার সঙ্গে কি তার দেখা হবে, এই সব কিছুই সে ভাবছিল আর বাঁশি বাজাচ্ছিল। এদিকে আমরা নিংকে দেখি আজকে রাতেও তাদের দুজনের গল্প যেন শেষ হচ্ছিল না। নিং ভাবছিল তার মনের মানুষের সঙ্গে তার কবে দেখা হবে। তাদের এই সব গল্প বাইরে থেকে তার মা শুনছিল আর হাসছিল। পরের দিন সকালে যখন নিং দোলনায় দুলছিল তখন হঠাৎ করেই তার মন খারাপ হয়ে যায়। তখন তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। সে বলে এখানে থাকতে থাকতে আমি বোর হয়ে গিয়েছি, তোমার কি আশেপাশে ভালো কোনো জায়গা চেনা আছে। রং তখন বলে সে শুনেছে মানুষের দুনিয়ায় নাকি মেলা বসবে, সে কি ওই মেলা দেখতে যেতে চায়। তখন সে আর একটুও অপেক্ষা না করে বলে চলো যাই। তখন তারা মানুষের মতো সুন্দর পোশাক পরে রেডি হয়ে একটা সুন্দর বাগানে যায়। সেই বাগানে গিয়ে তারা খেয়াল করে একটা ছেলে একটা মেয়েকে খুবই জ্বালাতন করছে। নিং ওই মেয়েটিকে সাহায্য করতে চাইছিল, কিন্তু রং তাকে মনে করিয়ে দেয় তার মা তাকে বলে দিয়েছে পৃথিবীতে গিয়ে কোনো ঝামেলা না করতে। এজন্য সে দূরে থেকে ছেলেটিকে জ্বালাতন করতে থাকে আর ওই মেয়েটির উপর এমন একটা জাদু করে দেয় যে যার ফলে মেয়েটি তাকে চর মেরে পানিতে ফেলে দেয়। এখন তো তারা ভীষণ হাসতে থাকে। এদিকে আমরা জিপুকেও দেখতে পাই, সেও ওই চেরি ফুলের বাগানেই ছিল। এদিকে তারা দুজন যেমন ঘুরে বেড়াচ্ছিল আর অনেক আনন্দ করছিল, ফুলের পাপড়িগুলো ছড়িয়ে বেড়াচ্ছিল, জিফুও তেমনি সেদিকে এগিয়ে যাচ্ছিল। তখন সে তাকে দেখতে পায় আর একদম অবাক হয়ে যায়। তারা দুজনেই একে অন্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সে তাকে জিজ্ঞেস করে আপনি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছেন। জিফু তো একদম তার দিক থেকে চোখ সরাচ্ছিলই না। তখন সে তার দিকে সেই ফুলের ডালটা ছুঁড়ে মারে। তখন জিফুর হুঁশ ফিরে আসে আর সে তাকে বলে আমার নাম হলো জিফু, আমি পাশের গ্রামেই থাকি, আমি কি জানতে পারি আপনাদের নাম কি। তখন রং মজা করে বলে আপনি আমাদের দুজনের মধ্যে কার নাম জানতে চাচ্ছেন। এটা শুনে জিফু অনেকটা লজ্জা পায়। তখন রং তাকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। জিফু তখন নিংয়ের ফেলে যাওয়া সেই ভাঙা চেরি ফুলের ডালটা তুলে নেয়। সে বাড়িতে যাওয়ার পরেও সেই চেরি ফুলের ডালের দিকেই তাকিয়েছিল আর বারবার নিংয়ের কথা মনে করছিল। সে ভাবছিল কিভাবে
কিভাবে নিং এই ফুলের পাপড়িগুলোর মাঝ থেকে বের হয়ে আসলো আর সে দেখতে কতটা সুন্দরী তাকে যেন সে একদম ভুলতেই পারছিল না। তার মা তো তার কাছে এসে ভাবছিল তার হয়তো অসুস্থতা আরো বেড়ে গিয়েছে। অন্যদিকে আমরা নিংকে দেখি সেও শুধু জিপুর কথাই ভাবছিল আর হাসছিল। তার এই ব্যাপারটা তার মাও খেয়াল করে। এদিকে আমরা জিপুর ছোট ভাইকে দেখি যাকে একটু আগে সেই মেয়েটি চর মেরে ফেলে দিয়েছিল। তার মুখে একদম চরের দাগ হয়ে গিয়েছে। এজন্য তার বাবা তাকে বলছিল সে যেন মেয়েদের সঙ্গে এত ফ্লার্ট না করে। তখন সে তার বাবাকে উদ্দেশ্য করে বলে, আমি তো এটা আপনার কাছে দেখেই শিখেছি। আমি জানি আপনি লুকিয়ে লুকিয়ে আমার মায়ের সঙ্গে চিট করেন। এটা শুনে তো তার বাবা অনেক রেগে যায় আর তাকে মারার জন্য দৌড়ায়। এদিকে নিং জিপুকে অনেক মিস করছিল। এজন্য সে রংকে বলে, আমি জিপুর সঙ্গে দেখা করতে যেতে চাই। এটা আবার তার মা শুনে ফেলে। এদিকে জিপু কল্পনা করছিল যে নিং তার সঙ্গে দেখা করতে এসেছে। তাকে দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। তারা দুজন একসঙ্গে সেই চেরির বাগানে দৌড়াচ্ছিল আর অনেক রোমান্টিক সময় পার করছিল। যখন তারা দুজন একে অন্যকে জড়িয়ে ধরতে যাবে ঠিক সেই সময় একটা ডিমন এসে তাদের উপরে হামলা করে দেয়। এটা দেখেই তো জিপু অনেক বেশি শকড হয়ে যায়। অপরদিকে নিংও এই একই স্বপ্ন দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে ভাবছিল দিনের বেলা জেগে জেগে সে এমন একটা স্বপ্ন কেন দেখলো। সে রংকে এই ব্যাপারে জানায় আর জিপু তো এই ব্যাপারটা দেখার পরে অনেক ভয় পেয়ে যায়। সে বাইরে চেক করতে যায় যে আসলে নিং সেখানে আছে কিনা। আর এসব বিষয়ে টেনশন করতে করতে সে ওখানেই মাথা ঘুরে পড়ে যায়। তার মা তার সেবা করছিল আর তাকে ঔষধ খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে ঔষধ খেতে চায় না। নিং এখন তার বান্ধবীকে সেই জায়গা দেখাতে নিয়ে যায় যেখানে তার মা তাকে খুঁজে পেয়েছিল। সেখানে ওই জাদু ঘাস এখনো ছিল। সে ওই জাদু ঘাসের ভিতরে জিপুর ছবি দেখতে পায়, যেটা দেখে সে হাসছিল আর রং এটা দেখে অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা জিপুকে দেখতে পাই সে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তাকে দেখে তার মা অনেক চিন্তিত ছিল আর ডাক্তাররাও তাকে দেখতে এসেছিল। ডাক্তার দেখে সবকিছু জানার পরে বলে এটা তার ভাগ্য। দ্রুত আমি ওই মেয়েটির খোঁজ খবর নিতে পাঠাচ্ছি। ওই মেয়েটিকে বিয়ে করলেই হয়তো আপনার ছেলেটি সুস্থ হয়ে যাবে। এটা জানার পরে তো জিপু অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে নিংয়ের মা তাকে জিজ্ঞেস করে জিপুর ব্যাপারে। তখন সে তার মাকে সবকিছু বলে দেয় যে কিভাবে তাদের দুজনের দেখা হয়েছিল। সে বলে আমি ওই ছেলেটিকে বিয়ে করতে চাই। তখন তার মা তাকে বলে তুমি কি সত্যিই তাকে বিয়ে করতে চাও? তখন সে বলে হ্যাঁ। এদিকে সেই ডক্টর জিপুর সঙ্গে দেখা করে বলে আমি সেই মেয়েটির ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছি এবং জানতে পেরেছি সে এখান থেকে 30 কিলোমিটার দূরে থাকে। জিপু যখন তার গ্রামের নাম জানতে পারে তখন তো সে অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে যখন নিং আর রং বাইরে ঘুরে বেড়াচ্ছিল তখন তারা খেয়াল করে জিপু তাদের বাড়ির দিকেই আসছে। এটা দেখে তো তারা অনেক অবাক ছিল, কারণ সে কেন তাদের বাড়ির দিকে আসছে, এত দূরে কি করতে আসছে, এটা তারা জানতে চাইছিল। এখন তারা দুজন দেখতে চাইছিল জিপু আসলে তাদের বাড়িতেই যাচ্ছে কিনা। এই জন্য তারা সেখান থেকে চলে যায় আর জিপু হাঁটতে হাঁটতে তাদের বাড়ির কাছে চলে আসে। বাড়ির বাইরে দাঁড়িয়ে সে শুধু ভাবছিল যে সে ভিতরে গিয়ে ওই মেয়েটিকে কি বলবে। সে কিছুতেই বুঝতে পারছিল না যে সে ভিতরে গিয়ে তাদেরকে কি বলবে। এজন্য সে ওখানেই অপেক্ষা করছিল যেন ভিতর থেকে কেউ বেরিয়ে আসে। তারা দুজন ভিতরে থেকে সবকিছু দেখছিল। নিং তার সঙ্গে কথা বলতে যেতে চাইছিল, কিন্তু রং তাকে বাধা দিয়ে বলে এখন তাকে একটু পরীক্ষা করে দেখি যে সে তোমাকে আসলে কতটা পছন্দ করে। জিপু সেখানেই অপেক্ষা করতে থাকে। দিন পেরিয়ে রাত হয়ে যায়, রাত পেরিয়ে সকাল হয়ে যায়, তবুও সে ওখানেই বসে থাকে। নিং ভাবছিল সে কি গাধা নাকি, দরজা পেরিয়ে ভিতরে আসলেই তো পারে। ভোরে যখন তার মা বের হয়ে আসে তখন তারা দুজন লুকিয়ে পড়ে। সেখানে জিপুকে দেখে তিনি জিজ্ঞেস করেন আপনি কে? তখন জিপু নিজের পরিচয় দেয় আর বলে সে এখানে একটা মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে। তখন তিনি বুঝতে পারেন যে এটাই হলো সেই জিপু। তিনি জিপুকে বাড়ির ভিতরে আসতে বলে এবং নাস্তা করে নিতে বলে। এদিকে জিপুর মা অনেক বেশি চিন্তিত ছিল এটা ভেবে যে তার ছেলে হঠাৎ করে এমন কোন মেয়ের প্রেমে পড়ে গেল। তিনি এখন চিন্তায় ছিলেন, কারণ তারা অনেক বেশি বড়লোক ফ্যামিলি থেকে বিলং করেন। কিন্তু সেই মেয়েটি যদি গরিব হয় কাকে না কাকে তার ছেলে ধরে নিয়ে আসবে। এই বিষয় নিয়ে তিনি অনেক বেশি চিন্তিত ছিলেন। এদিকে জিপু নাস্তা করে। নিংয়ের মা এখন তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। তখন সে বলে এটা নিংয়ের
ফেলে দেওয়া ফুল। তার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়েছিল তখন এটা আমি খুঁজে পেয়েছিলাম, এটা তাকে ফেরত দিতে এসেছি। এটা দেখে তিনি মনে করেন সে হয়তো শুধু এ কাজের জন্যই এসেছে। এরপরে সাহস করে সে তাকে বলেই দেয় যে সে আসলে নিংকে পছন্দ করে, এজন্য এখন তিনি নিংকে ডেকে পাঠান। নিং সেখানে আসলে তার মা তাকে জিজ্ঞেস করে এই ছেলেটি কি সেই ছেলে যাকে তুমি খুঁজছিলে? তখন সে তো লজ্জায় সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। যখন সে তার বান্ধবীর সঙ্গে বাইরে যায় তখন রং সেখানে একটা দাগ কেটে দেয় আর বলে এই সবগুলো ফুল নিংয়ের পছন্দ, এগুলো খবরদার ছিঁড়বেন না, আর নিং যতক্ষণ না আসবে ততক্ষণ এ দাগ পার করবেন না। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তখন সে দেখতে পায় নিং ছাদের উপরে হাঁটছে। এটা দেখে তো তার টেনশন হচ্ছিল যে নিং পড়ে না যায়, সে তাকে সাবধানে হাঁটতে বলছিল। তখন নিং পা পিছলে ছাদ থেকে পড়ে যায়। যখন সে তাকে ধরতে যায় তখন তাদের দুজনের কিস হয়ে যায়। এই সময় তো তারা দুজন অনেক লজ্জা পেয়ে যায় আর একে অন্যকে সরি বলতে থাকে। জিফু এখন তাকে সরাসরি বলে দেয় যে সে তাকে পছন্দ করে আর সে তাকে বিয়ে করতে চায়। এটা শুনে তো নিং তার মায়ের কাছে চলে যায় আর তার মাকে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে যে তারা দুজন একে অন্যকে বিয়ে করতে চায়। জিফু তাকে পছন্দ করে, সে তাকে বিয়ে করতে চায় আর এই ছেলেটা তার সঙ্গে অনেক ভালো আচরণও করেছে, তারও তাকে অনেক ভালো লাগে, তার জন্য চিন্তা ভাবনা করে। জিফু অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। এসব কিছু শুনে তার মা বলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? এখন তারা দুজন তার মাকে বলে আমরা আপনার সঙ্গে দেখা করতে আসবো। রঙও তার মায়ের কাছে রিকোয়েস্ট করে বলতে থাকে তিনি যেন নিঃস্বার্থ না হন, তিনি যেন একবার তাদের কথাটা ভেবে দেখেন এবং তাদের দুজনকে বিয়ে করিয়ে দেন। এখন তার মা একটু চিন্তা ভাবনা করে, তার মায়ের মন খারাপ হলেও তিনি রাজি হয়ে যান। রাতে রং তাকে জিজ্ঞেস করে কেন আপনি নিংকে বিয়ে দিতে চান না? তখন তিনি বলেন তাকে আমি বিয়ে দিতে চাই না এমনটা নয়, নিংয়ের জন্য আমার অনেক চিন্তা হচ্ছে, কারণ তাকে আমি এমন ভাবে বড় করেছি যে সে অনেক দুষ্ট হয়েছে, ওখানে গিয়ে সে টিকতে পারবে কিনা এটা নিয়ে আমার চিন্তা হচ্ছে। যাই হোক এটা হয়তো তার ভাগ্যে আছে, আমি এখন রাজি। পরের দিন সকালে তারা সবাই মিলে তাদের দুজনকে বিদায় দিচ্ছিল। এখানে তারা সবাই অনেক ইমোশনাল হয়ে পড়েছিল। নিংয়ের মা তাকে বিদায় দিচ্ছিল আর নিং কান্না করে ফেলছিল। সে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জিফুর সঙ্গে তার বাড়িতে চলে যায়। জিফু বাড়িতে পৌঁছানোর পরে তার মা আসে আর জিজ্ঞেস করে এই মেয়েটি কে? তখন সে তার মায়ের সঙ্গে নিংয়ের পরিচয় করিয়ে দেয় আর নিংকে বলে তার মাকে যেন ম্যাডাম বলে ডাকে। এত বড় বাড়ি দেখে তো নিং অনেক অবাক হয়ে যায়। ভিতরে যাওয়ার পরে নিং জিফুকে বলে সে পুরো বাড়িটা ঘুরে দেখতে চায়। তখন তার মা একটু রাগ হয় আর বলে আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তখন সে নিংকে বলে তুমি একটু বাইরে গিয়ে ঘুরে দেখো, একটু পরে আমি আসছি। তার মা তাকে জিজ্ঞেস করে এই মেয়েটা কোথায় থেকে এসেছে, তার পরিচয় কি? তখন সে বলে নিং হলো ম্যাডাম লিয়ের মেয়ে আর সে তার নিজের মেয়ে নয়, তার বাবা মা নেই, তাকে তিনি কুড়িয়ে পেয়েছেন, তবে তিনি তাকে নিজের মেয়ের মতো করেই বড় করেছেন। এসব কিছু শুনে তার মা মোটেও খুশি ছিলেন না। তিনি বলছিলেন তুমি এমন একটা পরিচয়হীন মেয়েকে আমাদের বাড়িতে তুলে নিয়ে আসলে। এটা শুনে জিফু একটু বিরক্ত হয় আর বলে আমি তাকে পছন্দ করি, আপনি যেমন ভাবছেন সে তেমন নয়, সে অনেক ভালো একটা মেয়ে। তখন তার মা তার সঙ্গে তর্কে জড়ায় না আর বিষয়টা মেনে নেয়। তিনি শুধু চান নিং যেন তাদের এখানকার নিয়ম কানুন মেনে এখানে ভালোভাবে থাকে। এদিকে আমরা নিংয়ের মা গ্রিন ফক্স ডিমনকে দেখি যে এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। অনেকদিন পরে সে আবারও তার ধ্যান থেকে জেগে উঠেছে। এদিকে নিং আর জিফু অনেক গল্প করছিল আর হাসাহাসি করছিল, যেটা ম্যাডামের একদম পছন্দ হচ্ছিল না। জিফু এখন নিংকে জিজ্ঞেস করে তোমার কি এখানে ভালো লাগছে? তখন সে বলে না, আমার এখানে কি যেন একটা মিসিং মনে হচ্ছে। জিফু তাকে জিজ্ঞেস করে তুমি শুধু আমাকে একবার বলো তোমার কি দরকার। তখন সে বলে তুমি আমাকে কিছু ফুলের চারা এনে দিতে পারবে? এটা শোনা মাত্রই জিফু পরের দিন তার জন্য অনেকগুলো ফুলের চারা গাছ নিয়ে এসে দেয়। সে তো ভীষণ খুশি হয়ে যায় আর তারা দুজন মিলে একসঙ্গে সে গাছগুলো সাজিয়ে রাখে। পরের দিন সকালে ম্যাডাম তাকে ডেকে পাঠায় আর তার উপর ভীষণ রেগে যায়, কারণ সে বাড়ির চারিদিকে ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, হাঁটার জায়গা পর্যন্ত রাখেনি। তিনি অনেক রেগে যায় আর বলেন তোমার বাবা মা কি তোমাকে একটু নিয়ম কানুন শেখায়নি? আর বড়দের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় তুমি জানো না? এখনই ফুলগুলো সরাও। তখন সে বলে আমি
ভুল কি করেছি? আমি তো কিছু গাছ লাগিয়েছি মাত্র। এটা শুনে তিনি আর কিছু বলেন না। তিনি শুধু রেগে তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। তখন সে মন খারাপ করে বেরিয়ে যায়। জিফু এলে তিনি জিফুকেও অভিযোগ করে। বাহিরে যখন নিং জোরে জোরে হাসছিল সেটা দেখিয়ে দিয়ে বলে, দেখো দেখো তোমার এই সব কিছু কঠোর নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের পরিবারের একটা সংস্কৃতি আছে। তখন সে বলে, ঠিক আছে, আমি নিংয়ের সঙ্গে কথা বলবো। নিং যখন বাইরের ফুল গাছগুলো দেখছিল আর হাসছিল, তখনই সেখানে জিপুর ছোট ভাই আসে, যার ক্যারেক্টার একটু লুজ ছিল। সে তাকে দেখে শীষ বাজায় আর বলে, কি খবর সুন্দরী? তখন সে তার সঙ্গে কোনো কথা না বলে চলে যায়। কিন্তু সেই ছেলেটা মনে করে নিং হয়তো তাকে পছন্দ করে। জিফু এখন নিংয়ের সঙ্গে বসে এসব বিষয় নিয়ে কথা বলে। সে নিংকে বলে নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে। তখন নিং বলে, আমি কি নিয়ন্ত্রণ করব? তোমাদের বাড়ির নিয়ম কি এটা যে এখানে হাসা যাবে না, আনন্দ করা যাবে না? জিপু তার সঙ্গে আর তর্কে জড়ায় না। সে বলে, ঠিক আছে, তুমি বুঝবে না, আমি চলে গেলাম। তখন তার মনটা আবারও খারাপ হয়ে যায়। এইদিকে তার মা তার কথাই ভাবছিল আর তাকে অনেক মিস করছিল। রাতে জিপুর ভাই দেয়াল টপকে নিংয়ের ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করে। সে প্রথমে বাইরে থেকে শুনে নেয় যে জিফু তার ঘরে আছে কিনা। যখন সে বুঝতে পারে তার ঘরে জিফু নেই, তখন সে নিংয়ের ঘরে প্রবেশ করে আর তাকে বলে, তোমার হাজবেন্ড বাড়িতে নেই। আমি জানি তুমি যদি শব্দ করো তাহলে তোমাকে মেরে ফেলবো। এটা শুনে তো নিং হাসতে শুরু করে। তখন সে মনে করে নিং হয়তো রাজি। সে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। তখন সে বলে, আচ্ছা ছোঁয়াছুঁয়ি খেলতে চাও, এসো আমার কাছে। এটা বলেই সে আবারও তাকে ধরতে যায়, কিন্তু এবার নিং গায়েব হয়ে যায়। সে আবারও তাকে ধরার চেষ্টা করলে নিং তার কাছ থেকে সরাসরি গায়েব হয়ে যায়। এটা দেখে তো সে ভয় পেয়ে যায় আর বলে, তুমি কি ডিমন নাকি? ততক্ষণে জিপুও সেখানে চলে এসেছিল। এজন্য সে ভয়ে জানালা দিয়ে পালিয়ে যায় আর নিং তো হাসতেই থাকে। এদিকে আমরা নিং এর মাকে দেখি, সে কিছুদিনের জন্য তার গ্রামের বাড়িতে বেড়াতে যাবে। রং তার সব ব্যাগপত্র গুছিয়ে এবং জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিল। তখন সে তাকে বলে, নিং কোথায়? তাকে ডাকো। তখন রং বলে, আপনি আবারও ভুলে গিয়েছেন, নিং এখানে নেই। তখন তিনি বলেন, বয়স হয়েছে তো, আমি আবারও ভুলে গিয়েছি। তখন রং বলে, আসলে আপনি তাকে মিস করছেন। নিং এর মা তখন তাকে পাশে বসিয়ে নেয় আর বলে, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আসলে আমার কয়েকদিন ধরে অনেক বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আমাকে মা বলে ডাকার কেউ নেই। তুমি কি আমাকে একটু মা বলে ডাকবে? এটা শুনে তো রং অনেক বেশি অবাক হয়ে যায় এবং সেই সাথে ইমোশনালও হয়ে যায়। এদিকে ম্যাডাম তার বোনকে বলছিল, আমার না নিংকে একটু সন্দেহ হয়। আমার মনে হয় সে মানুষ না, সে একটা ভূত। তোমারও কি তাই মনে হয়? তখন সে বলে, আমার প্রথমে তাকে ভূত মনে হচ্ছিল, কিন্তু তাকে এখন আর ভূত মনে হয় না, কারণ ভূতের তো কোনো ছায়া থাকে না, কিন্তু নিংয়ের তো ছায়া আছে। এটা নিয়ে তিনি বেশ চিন্তিত হয়ে যান, কিন্তু তার নিংয়ের উপরে সন্দেহ থেকেই যায়। আজকে আবারও ওয়াং নিংয়ের উপরে লাইন মারছিল। সে তাকে বলছিল, আমি তোমাকে মিস করি, তুমি দেখতে অনেক সুন্দর, তোমাকে অনেক পছন্দ করি। তখন সে হেসে বলে, তাই নাকি? তাহলে আগামীকাল আমার সঙ্গে দেখা করো। এটা শুনে সে বলে, আজকে রাতে আসলে কেমন হয়? তখন তো নিং হাসতে হাসতে চলে যায় আর সে বুঝে ফেলে যে আজকে রাতে সে তাকে যেতে বলছে। এজন্য সে আর দেরি না করে সেই দিন রাতেই তার সঙ্গে দেখা করতে যায়। নিংকে দেখা মাত্র সে তাকে জড়িয়ে ধরে কিস করা শুরু করে দেয়, কিন্তু সেখানে নিং ছিল না, বরং তার বদলে একটা গাছ ছিল। নিং তো দূরে ছাদে দাঁড়িয়ে তাকে দেখছিল আর হাসছিল। তখন তার শরীরে একটা বিচ্ছু পোকা উঠে কামড় দেয় আর তখন তার হুঁশ ফিরে আসে। সে তো ব্যথায় ছটফট করতে থাকে। তখন তার লোকেরা তাকে সেখানে নিয়ে এলে সে বলে, ওই মেয়েটা একটা ডিমন। তখন নিং সেখান থেকে চলে যায়। এদিকে নিং এর বাড়ির সার্ভেন্ট যখন সব লাইটগুলো অফ করছিল, তখন সে খেয়াল করে নিং ছাদের উপর থেকে উড়ে উড়ে নিচে নামছে। এটা দেখে তো সে দ্রুত গিয়ে ম্যাডামকে এই বিষয়টা জানিয়ে দেয় আর বলে, আপনার এবং আমার সন্দেহ সত্যি ছিল, নিং আসলেই একটা ভূত। এটা শুনে তো
তিনি অনেক টেনশনে পড়ে যান। জিপুর জন্য তার আরো বেশি টেনশন হচ্ছিল, কারণ জিপু তো এ বিষয়ে জানে না। সে যদি এই মেয়েকে বিয়ে করে নেয় তাহলে তার জীবনটাই বরবাদ হয়ে যাবে। তিনি দ্রুত তার সার্ভেন্টকে বলেন, এক্ষুনি জিপুকে গিয়ে বলো আমার সঙ্গে দেখা করতে। ম্যাডামের হুকুমে ডাক্তার নিংয়ের বাড়িতে এ ব্যাপারে খোঁজ নিতে যায়, কিন্তু যখন তিনি বাড়িতে খোঁজ নিতে যান তখন দেখতে পান বাড়িটা ভাঙা পড়ে আছে। দেখে মনে হচ্ছিল যেন এ বাড়িতে কেউ অনেক দিন থেকে বসবাস করে না। এই ব্যাপারটা তিনি গিয়ে ম্যাডামকে জানান। তখন তো তিনি আরো বেশি চিন্তিত হয়ে যান। জিফু অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। তিনি তাকে বলে দিয়েছিল যে নিং একটা ডিমন আর সে তার ক্ষতি করতে পারে, কিন্তু তার মা নিং এর সঙ্গে তাকে দেখা করতে দিচ্ছিল না। তিনি বলছিলেন এই মেয়েটির সঙ্গে মিশো না, সে তোমাকে খেয়ে ফেলবে, সে তোমাকে মেরে ফেলার জন্যই এখানে এসেছে। কিন্তু সে কিছুতেই তার মায়ের কথা বিশ্বাস করছিল না আর অনেক কাশছিল। বাইরে থেকে তাদের এসব কথা নিং শুনে ফেলে। জিফুকে এত অসুস্থ দেখে তো সে ভিতরে প্রবেশ করে, কিন্তু ম্যাডাম তাকে তার ছেলের কাছে যেতে দিচ্ছিল না আর বলছিল তুমি একটা ডিমন, তুমি আমার ছেলের কাছ থেকে দূরে থাকো, তোমার জন্য আমার ছেলে অসুস্থ হয়ে গিয়েছে। তখন সে বলে কিন্তু আমি তো তাকে অসুস্থ করিনি, আমি তার কোনো ক্ষতিও করিনি। তখন তিনি শুধু তাকে রিকোয়েস্ট করছিলেন আর বলছিলেন আমার ছেলে ওয়াংকে তুমি মেরেই ফেলেছো, এখন তো আর একটা ছেলেই আছে আমার, তুমি দয়া করে আমার জিফুর কাছ থেকে দূরে থাকো, তাকে মেরো না। এসব কিছু বলছিল আর কান্না করছিলেন। তখন জিফু তাকে ডাকে। সে নিংকে সরাসরি জিজ্ঞেস করে তুমি আমার মাকে বলে দাও যে তুমি কোনো ডিমন না। কিন্তু নিং বলে আমি আসলেই একটা ডিমন। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায় আর বলে না এটা মিথ্যা। তখন সে বলে না এটা মিথ্যা না, এটাই সত্যি। আসলে আমার বাবা মা কোথায় গিয়েছে বা তারা মারা গিয়েছে কিনা আমি জানি না। আমি একটা ফক্স ডিমন আর আমার বাবা মা আমাকে একটা জঙ্গলে রেখে গিয়েছিল। সেখান থেকে মিসেস লি আমাকে উদ্ধার করে নিজের মেয়ের মতো করে লালন পালন করেছে। জিফু জিজ্ঞেস করে তাহলে তুমি আমাকে এতদিন কেন বলনি? তখন সে বলে আমি তোমাকে এটা জানাতে চাইনি। তখন তো সে অনেক কষ্ট পায় আর তাকে বলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখন সে মন খারাপ করে বাহিরে যায় আর ম্যাডাম তাকে বলে তুমি যদি এক্ষুনি ভালোই ভালোই আমার বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে আমি তোমাকে ধরার জন্য তাওয়েস্ট নিয়ে আসবো। তখন সে ম্যাডামকে রিকোয়েস্ট করে বলে আমাকে শুধুমাত্র 2টা দিন সময় দিন, এখানে থাকার সুযোগ দিন, আমি জিফুকে সুস্থ করতে চাই। ম্যাডাম তার কথা মানছিলেন না। তখন সে বলে ঠিক আছে শুধুমাত্র একটা দিন সময় দিন, কালকে রাতেই আমি চলে যাব। তখন তিনি রাজি হন। এদিকে ওয়াং এর বাবা একটা তাওয়েস্টকে ধরে নিয়ে আসছিল, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সে আসলে একটা পাথর ডিমন ছিল। তিনি তাকে নিয়ে যাচ্ছিলেন সঙ্গে করে তাদের বাড়ির কাছে একটা ডিমন ধরার জন্য। এদিকে নিং এর মাও আজ গুহা থেকে বেরিয়েছিল তার মেয়েকে দেখার জন্য। যখন তিনি জঙ্গলের ভিতরে সেই জায়গায় যান, সেই জাদুর ফুলটা এখনো সেখানেই ছিল। তিনি ওই ফুলের মাঝে নিজের মেয়ের চেহারা দেখতে পান। তখন কেউ একজন আসছে দেখে তিনি লুকিয়ে পড়েন। নিং সেখানে আসে আর ফুলের ভিতরে জিফু তার মায়ের চেহারা দেখতে পায়। সে তাদের কথা মনে করে কান্না করে আর সেখান থেকে চলে যায়। নিজের মেয়েকে এত কান্না করতে দেখে তিনি অনেক কষ্ট পান আর তার পিছু পিছু যেতে থাকেন। নিং জিফুকে বিদায় দিয়ে তার মায়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে ফিরে যায়, কিন্তু তাদের বাড়িটা পরিত্যক্ত পড়েছিল। সে অনেকবার তার মাকে ডাকে কিন্তু তার মা কোনো সাড়া দেয় না। সে এখন কান্না করতে করতে বলে জিফু আমাকে ছেড়ে দিল, তুমিও আমাকে ছেড়ে চলে গিয়েছো। এটা বলেই সে মন খারাপ করে ওখান থেকে চলে যায়। তখনই ফক্স ডিমন খেয়াল করে ম্যাডাম লি সেই দিকেই আসছেন, তার সঙ্গে রঙও ছিল। তারা এখানে বাড়িটা দেখতে এসেছিল আর ম্যাডাম লি আজকে ঠিক করেন যে তিনি আজকে লিং এর সঙ্গে দেখা করতে যাবেন। এটা শুনে তো রং অনেক খুশি হয়ে যায়। যখন তারা ফিরে যাচ্ছিলেন তখন সেখানে ফক্স ডিমন এসে তাদের সঙ্গে দেখা করে। ম্যাডাম লিকে জিজ্ঞেস করে তাহলে এত বছর আপনি আমার মেয়েকে বড় করেছেন। এদিকে লিং যখন আবারও জিফুর বাড়িতে ফিরে যায় তখনই সেখানে সেই তাওয়েস্ট এসে তাকে ঘিরে ফেলে। তিনি তাকে অ্যাটাক করে দেয় আর বুঝতে পারেন নিং এর সঙ্গে নিশ্চয়ই গ্রিন ফক্স ডিমনের একটা সম্পর্ক আছে। কিন্তু নিং বলে সে আবার কে, আমি তাকে চিনি না। যখন তাদের দুজনের মধ্যে একটু লড়াই হয় তখন লোকটা নিজের আসল রূপে চলে আসে। তখন নিং বলে ও আপনিও দেখছি একটা পুরানো ডিমন। তার আসল রূপ দেখে তো ওয়াং এর বাবা সেখান থেকে পালিয়ে যায়। পাথর ডিমন এখন নিজের আসল রূপে
এসে নিংকে অনেক বেশি মারধর করে, যার ফলে সে অনেক আহত হয়ে যায়। তার মুখ থেকে রক্ত বের হয় আর সে ওখানেই পড়ে থাকে। এটা দেখে তো ফক্স ডিমন তার মা এবং রং সেখানে এসে তাকে নিয়ে অনেক চিন্তা করছিল। ফক্স ডিমন এখন রেগে পাথর ডিমনটাকে বলে, আজ আমি তোকে মেরেই ফেলবো, তোর জন্য আমি আমার পরিবার থেকে এত বছর বিচ্ছিন্ন হয়ে আছি। তখন সেই পাথর ডিমন বলে, তুমি এখনো বেঁচে আছো, তুমি আজকে আমার হাতেই মরবে। এটা বলেই সে আবারও তার আসল রূপে চলে আসে আর তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। রং এখন নিজের আসল রূপে এসে অর্থাৎ ঘাস রূপে এসে সেই ডিমনটাকে আঁকড়ে ধরে আর এদিক থেকে ফক্স ডিমন তাকে আঘাত করে ভেঙে ফেলে। তারা মনে করেছিল সেই ডিমনটা হয়তো মারা গিয়েছে, কিন্তু সেই সবগুলো পাথর আবারও জোড়া লেগে যায় আর সে আবারও আগের রূপে ফিরে আসে। সে অনেক হাসছিল। এটা দেখে তো ম্যাডাম লি ভীষণ রেগে যায় আর বলে, এবার তো মনে হচ্ছে আমার আসল পাওয়ার দেখাতেই হবে। আমরা তো জানতাম না যে ম্যাডাম লিও একটা ডিমন, কিন্তু তিনি আসলেই একটা ডিমন ছিলেন আর অনেক পাওয়ারফুল একটা ডিমন ছিলেন। তিনি নিজের আসল রূপে এসে এই পাথর ডিমনটাকে বেঁধে আছাড় দিতে থাকে আর তাকে মারতে মারতে একদমই মেরে ফেলে। তখন তো তারা সবাই অনেক খুশি হয়ে যায়। সেখানে ফক্স ডিমন এলে তার মা নিং এর সঙ্গে তার আসল মায়ের পরিচয় করিয়ে দিয়ে বলে, এটাই হলো তোমার আসল মা গ্রিন ফক্স ডিমন। তার মা তো তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর নিজের মেয়েকে এতদিন পরে আদর করার সুযোগ পায়। তার মেয়েও তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তারা দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরে আর মা মেয়ে বলে সম্বোধন করে। সেই সময় নিং বুঝতে পারে জিপু আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, তার অবস্থা অনেক খারাপ। এজন্য সে সবাইকে বলে, আমাকে যেতে হবে, আমি এখনো তোমার মেয়ের যোগ্য না। এটা বলেই সে জিপুর ঘরে চলে যায় আর তার মা তো কান্না করতে করতে তাকেই দোষারোপ করতে থাকে আর বলতে থাকে, তোমার জন্যই আমার ছেলেটার এই অবস্থা হয়েছে, তুমি কেন ফিরে এসেছো তাকে মেরে ফেলার জন্য? কিন্তু সে কথা বলে না, সে সরাসরি জিপুকে তার সামনে নিয়ে বসে যায়। তারা দুজনেই একটা ব্যারিয়ারের মধ্যে ছিল। এখন নিং তার ভিতরে থাকা ডিমন কোর বের করে আর এটা বের করে সে জিপুর ভিতরে দিয়ে দেয়। এরপরে সে আগের সব স্মৃতিগুলো মনে করতে করতে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়, মানে সে মারা যায় আর জিপু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই জিপু তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দূরে কোথাও রওনা দেয়, মানে সে তার বাড়ি ছেড়ে চলে যায়। এখন তার মা একাই বাড়িতে থেকে যায়। তিনি অসহায়ের মতো ছেলের পথ চেয়ে বসে থাকেন আর শুধু কান্নাকাটি করেন। এভাবেই স্যাড এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, তোমাদের এই মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও আর এমনই সুন্দর সুন্দর ফ্যান্টাসি মুভি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিও। তো ভালো থেকো সবাই, আজকের মতো বিদায়।